ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে দেশের আর্থিক খাত। পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট হবে না বর্তমান রিজার্ভ। আমদানি রপ্তানি বাণিজ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। একবার রোপণেই দুবার মিলবে ফলন, কমবে শ্রম ব্যয়, সাশ্রয় হবে খরচ। 4 জেলায় প্যারেনেল রাইসের পরীক্ষামূলক উৎপাদন, ভালো ফলাফলের আশায় গবেষকরা। 3 দশক ধরে স্বপ্নের প্রকল্প হয়ে আছে পূর্বাচল নতুন শহর। ফায়ার সার্ভিসের জমিতে রিসোর্ট, মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলে রমরমা বাণিজ্য। সব জেনেও চুপ রাজুক। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা। দিনাজপুরে মহাসড়কের 2 পাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে সড়ক বিভাগ। এবং দালালের খপ্পরে অবৈধ পথে মালদ্বীপ গিয়ে সর্বশান্ত অনেক বাংলাদেশি। বিদেশে মাটিতে মানবেতর জীবনযাপন, সরকারের সহযোগিতা কামনা ভুক্তভোগীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নির্বাচনের তোড়জোড় যত বাড়ছে ততই স্নায়ুচাপ বাড়ছে আর্থিক খাতে। রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে এলসির চাপ ও নির্বাচনের পর দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে বাজারে নিরবিচ্ছিন্ন ডলার সরবরাহ সহ নীতি সহায়তার বড় ধরনের প্রস্তুতি জরুরি। তবে ব্যবসায়ীরা বলছেন শুধুমাত্র ডলার সরবরাহ বা সুদের হার কমিয়ে নয়, কর পরিকল্পনা ও আমদানি রফতানি সহজ করতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক বলছে ত্রিমুখী চাপে চাহিদার তুলনায় বর্তমান রিজার্ভ যথেষ্ট নয়। সেলা সুলতানার রিপোর্ট। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানি বাড়ছে। স্বাভাবিকভাবেই বাজার স্থিতিশীল রাখতে বছরের এই সময়ে খাদ্যপণ্য আমদানিতে গুনতে হয় মোটা অঙ্ক। আন্তর্জাতিক বাজার দর আর পরিবহনের খরচের উপর নির্ভর করে প্রতি বছরই এলসি খোলার আর্থিক আকারও হয় প্রায় দ্বিগুণ। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিল্প ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। গত বছরের 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সময়টি বাদ দিয়ে স্বাভাবিক সময় ধরলে 2023 সালের এই সময়ের তুলনায় তা কিছুটা কম। অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন নতুন সরকারের অপেক্ষায়। ফলে আসছে 6 মাসে ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে আর্থিক খাত। ইলেকটেড গভর্নমেন্ট আসলে ব্যবসা বাণিজ্য একটা চাঙ্গা ভাব থাকবে। এই আমরা এখন রিজার্ভ নিয়ে যত স্বস্তির মধ্যে আছি, খুব স্বস্তিদায়ক অবস্থায় থাকা যাবে না যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। একই সাথে ভোগ্যপণ্যের আমদানির চাপ, আরেকদিকে শিল্প কাঁচামাল আমদানির চাপ। ব্যবসায়ীরা বলছেন এই 6 মাসের পরিস্থিতির উপর নির্ভর করছে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যেখানে আমাদের 6 থেকে 8% লেভেলে জিডিপি গ্রোথ ছিল, সেটা 3 থেকে 4% লেভেলে নেমে এসছে। সো এইখান থেকে বেরোতে গেলে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। নির্বাচনের পর শুধুমাত্র ঋণের সুদের হার কমানো বা বাজারে ডলারের তারল্য ঠিক রাখা নয়, নির্বাচিত সরকারের বন্দর ব্যবস্থাপনা ও কর নীতির উপর নির্ভর করবে বেসরকারি বিনিয়োগে কতটা জোয়ার আসবে। ফিসকাল এক্সপানশনও যেমন জরুরি, তেমনি প্রাইভেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা, সেটা শুধুমাত্র যে সুদের হার দিয়ে ডিটারমিন হবে তা না, আরও তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই পলিটিক্যাল স্টেবিলিটি, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিওর, যেটা যে জাহাজ থেকে নামার পরে কন্টেনার পোর্ট থেকে বের করতে, এই প্রসেস থেকে 2 থেকে 3 সপ্তাহের বেশি লেগে যাচ্ছে। সো এই আসলে তো আমাদের জন্য দরকার ছিল এই জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্ট করা। গত বছর আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছিল আমদানিকারকের সংখ্যাও। ফলে এবার অর্থ পাচার রোধে সেদিকেও নজরদারি রাখা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা একটু আলোচনা যেতে চাই। প্রতিবেদনটি আমরা এর আগে দেখেছি যে নির্বাচনের তোড়জোড় যতই বাড়ছে, আমাদের স্নায়ু চাপ বাড়ছে আর্থিক খাতে। একই সাথে সামনে রমজান, এখানেও নিত্যপণ্য আমদানিতে যে এলসির চাপ এবং দেশি বিদেশি বিনিয়োগ খুব সহজ হচ্ছে না আমাদের। সব মিলিয়ে কি ভাবছেন, কি দেখছেন আগামী দিনগুলো?
দেখুন, নির্বাচন কেন্দ্রিক অর্থনীতিতে বিভিন্ন মুখী আসলে অর্থের প্রবাহের একটা চাপ থাকে। এর অনেক এর একটা বড় অংশই আসলে যেটা ইনফর্মালি হয় এবং এগুলো আনডকুমেন্টেড থাকে, যেটা অর্থনীতির উপরে যেমন নেতিবাচক প্রভাব ফেলে, আবার নির্বাচনেও বিভিন্নভাবে নেতিবাচকভাবে নির্বাচনের ফলাফলে তার একটা চাপ সৃষ্টি হয়। সুতরাং এই সময়কালে ব্যাংকিং ব্যবস্থা সতর্কভাবে হ্যান্ডেল করবার দরকার রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে বড় বড় ঋণ রিশিডিউল করতে দেওয়া হয়েছে, সম্ভবত এটা মাথায় রেখে যে রাজনৈতিকভাবে যারা জড়িত বিভিন্ন বোর্ডে তারা যাতে নির্বাচনের সুযোগ পান, সম্ভবত এই কারণে এই কাজটি করা হয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে সাম্প্রতিককালে যেভাবে ব্যাংকিং খাতের সংস্কার চলছিল যার সাথে এটি খুব সামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক একইভাবে এখন আমরা আবার আশঙ্কা করছি যে রমজান কেন্দ্রিক যে ধরনের পণ্য আমদানির যেটা, সেটাও বেশ আগে থেকে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে। সেখানেও সতর্ক থাকা যাতে এর মাধ্যমে বা দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়া বা এবং সেই টাকা পরে আবার বিভিন্নভাবে দেশের ভিতরে হুন্ডি বা অন্যভাবে ঢুকে নির্বাচনী ব্যবস্থায় প্রভাব বিস্তার না করে, সেদিকে খেয়াল রাখার প্রয়োজন আছে। মোট কথা এই সময়কালটিতে অবাধ অর্থের যেন কোনো একটা বিকিকিনি না হয় সেই ব্যাপারে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের এবং একই সাথে কমার্শিয়াল ব্যাংকগুলোর নজরদারি বাড়ানো দরকার। একটি কথা বললেন যে ব্যাংক খাতের যে সংস্কারের সাথে যে সুযোগ দেয় নতুন করে পুনর্তফসিল করা, সেটি আসলে সাংঘর্ষিক। এক্ষেত্রে কতটুকু আমাদের যে প্রত্যাশা ছিল সেটি কতটুকু আমাদের পূরণ হবে, কি মনে করেন ব্যাংক খাতে? দেখুন, ব্যাংক খাত ইতিমধ্যেই এই সরকারের দায় নয় যদিও তারপরেও এই সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয় এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে যেটা হয়েছে যে ব্যাংক খাতে এক ধরনের স্থিতিশীলতা আসবার একটা উদ্যোগ রয়েছে। আমরা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা দেখতে পাচ্ছি, রিজার্ভের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা আসছে এবং সেটা ঘুরে দাঁড়াচ্ছে, সেগুলো ইতিবাচক। আবার ব্যাংকগুলোর বোর্ডে পরিবর্তন আনা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আনা হয়েছে, সেভাবে এক ধরনের রিফর্ম ইনিশিয়েটিভগুলো হয়েছে। কিন্তু একই সাথে বিপুল পরিমাণ যে অনাদায়ী অর্থ বা খেলাপি ঋণ, সেগুলো কিন্তু এখনো আদায়ের খুব বড় মানে ভালো ফলাফল পাওয়া যায়নি। সুতরাং ফলাফলের দিক থেকে এখনো মিক্সড হলেও আমার মনে হয় যে এগুলো একটু দীর্ঘমেয়াদী, কিন্তু উদ্যোগগুলো যাতে অব্যাহত থাকে এবং সেটা যাতে এই উদ্যোগগুলো যাতে আবার নতুন করে রাজনৈতিক সরকার আসলে যেন বন্ধ না হয়ে যায়। আবার আশঙ্কা করছি এই যে এখন যে 5টি ব্যাংকে মার্জ করার একটা উদ্যোগ চলছে, সেই উদ্যোগের একটা ফলাফল দেখার দরকার রয়েছে, কারণ আগামীতে আরও ব্যাংকগুলো এই ধরনের মার্জ করা বা বন্ধ করার দরকার হবে। তার বিপরীতে গিয়ে যদি নতুন রাজনৈতিক সরকার এসে তার মতো করে আবার ব্যাংক দেবার উদ্যোগ নেন, সেটা আবার হিতে বিপরীত হবে। মোট কথা, সংস্কার উদ্যোগগুলো যেগুলো চলছে ভালোভাবে, সেগুলো যাতে আগামী দিনগুলোতে নির্বাচিত সরকারের সময় অব্যাহত থাকে এবং যেগুলোতে এখনও উদ্যোগ নেওয়া যায়নি, যেমন খেলাপি ঋণ আদায়ের জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কিভাবে আগামী দিনে কাজ হবে সেই বিষয়গুলো যেন এই সরকার এবং নতুন সরকারের সময় যেন মাথায় থাকেন সকলের। বলছিলেন যে নতুন সরকার আসলে নতুন ব্যাংকের উদ্যোগ নেয়, সবকিছু মিলে আসলে ছোট্ট দেশ, আমাদের অর্থনীতি খুব বেশি বড় না অন্যান্য দেশের তুলনায়, সেক্ষেত্রে আরও কি ব্যাংকের প্রয়োজন আছে, কি মনে করেন? মোটেই না, বরঞ্চ আমাদের ব্যাংক আরও কমানো দরকার। এরকম একটি ছোট্ট দেশের জন্য 62টি ব্যাংকের কোনোই প্রয়োজন নেই আমাদের কাছে মনে হয়। এবং এর ভিতরে আবার শোনা যাচ্ছে ডিজিটাল ব্যাংক দেওয়ার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারের সময় শুনতে পাচ্ছি যে এই ধরনের ডিজিটাল ব্যাংকের উদ্যোগের যেটা আমরা মোটেই মনে করি যে এই সময়ের উদ্যোগ, এটি নতুনভাবে ব্যাংক দেবার কোনো সময়কালই এটি নয়। আমরা মনে করি যে আরও এই ধরনের মার্চ করার দরকার আছে, প্রয়োজন বোধে হয়তো আরও হার্শ ডিসিশন হয়তো রাজনৈতিক সরকারকে নিতে হবে, আরও কিছু ব্যাংকে হয়তো বন্ধ করে দেবার মতো উদ্যোগ নেবার দরকার হতে পারে। সুতরাং এই প্রেক্ষিতে নতুন ব্যাংকের প্রয়োজন আছে বলে মনে করি না। রিজার্ভ আমাদের বাড়ছে, একই সঙ্গে এলসির যে ব্যয় অর্থাৎ আমদানি যে ব্যয়, সেটাও আমাদের অনেকাংশে কিছুটা হলেও কমে গেছে। সেক্ষেত্রে রিজার্ভের যে আস্ফালন এবং একইভাবে যেটি বলছিলেন যে এলসিগত যে জটিলতা থাকে, অনেক সময় পাচার করা অর্থ পাচার হয়ে যায়, সেই জায়গা থেকে আমরা কতটা আসলে বেরোতে পেরেছি কিংবা ফিরে আসতে পেরেছি, কি মনে করেন? দেখুন, সমস্যাটি হচ্ছে যে আমদানিকারকরা, গুটিকয় আমদানিকারক বিভিন্ন নামে বেনামে এই আমদানি খাতগুলোকে তারা তাদের হাতে রেখেছেন। সেটা রমজান কেন্দ্রিক বিভিন্ন পণ্য হোক এবং স্বাভাবিক বছর জুড়ে বিভিন্ন খাদ্যপণ্য হোক। কিন্তু যখন আপনি নাম খুঁজবেন দেখবেন যে 100টি কোম্পানির নাম রয়েছে, কিন্তু এগুলোর পিছনের সুতা আসলে অল্প কয়েকজনই নাড়ান। তো সেই জায়গাটির ক্ষেত্রে এখন নতুন সরকার, পুরনো সরকার চলে যাওয়ার সময় বেশ কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যবসায়ী তারাও গুটিয়ে নিয়েছেন,
তাদের আমদানি, সেক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল। সেই জায়গাতে আবার নতুন করে হয়তো আমদানিকারক যুক্ত হবে। মোট কথা যেটি প্রয়োজন ছিল এখনো হয়নি, সেটা হলো বৃহৎ আকারের ছোট ছোট আমদানিকারককে এই খাতে যুক্ত করা, বিভিন্ন পণ্য আমদানিতে, যাতে আমদানি খাতগুলো যাতে কতিপয় বড় ব্যবসায়ীর হাতে যাতে এটা কুক্ষিগত না হয়, যেটা এখন হয়ে আছে, এবং তারাই মূল্য নিয়ন্ত্রণ করেন, তারাই সরবরাহ ঠিক করেন, তারাই সরকারের উপরে পণ্য এনে মাঝ বঙ্গোপসাগরে জাহাজ ঠেকিয়ে রেখে সরকারকে চাপ দেন, শুল্ক উঠিয়ে নেওয়া, পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া। এই জায়গা থেকে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময়েও খুব একটা বেরোতে পারিনি। সুতরাং সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের বড় কাজ করা দরকার আছে, কিভাবে আরো বৃহৎ আকারের আমদানিকারককে এই আমদানিকৃত পণ্যের বাজারে আরো যুক্ত করা যায়, যাতে আরো বেশি কিছুটা প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। আর্থিক খাতের অনেকেই বলছেন যে রাজনৈতিক সরকার না থাকায় হুন্ডি ব্যবসায়ীরা খুব বেশি সুবিধা করতে পারছেন না। সেক্ষেত্রে ডলারের সরবরাহটা ঠিক আছে, আমাদের রিজার্ভ ঠিক আছে, সবকিছু মিলে একটা স্থিতিশীল অবস্থায়। সেক্ষেত্রে এখনো কি পাচার হচ্ছে না, আপনারা কি মনে করেন? যদিও আমাদের কাছে তথ্য উপাত্ত নেই, কিন্তু পাচার না হবার, পাচার মানে হবার জন্য যে সমস্ত জায়গাগুলোতে আটক রাখা মানে বন্ধ করা দরকার, গভর্নমেন্টের যে সমস্ত এনফোর্সমেন্ট মেকানিজম, সেগুলো কিন্তু খুব একটা ক্রিয়াশীল না। যেটা ক্রিয়াশীল সেটা হয়েছে যে আগে বৃহৎ আকারের যারা পাচারকারী ছিল তারা দেশের বাইরে রয়ে গিয়েছে এবং তাদের পাচারকৃত অর্থ হয়তো আগে নিয়ে গিয়েছে, এবং দেশে এখন যেহেতু সেই তুলনামূলকভাবে কম আর্থিক লেনদেন হচ্ছে, সেই জন্য হয়তো কম পাচার হচ্ছে। কিন্তু তাই বলে পাচার হচ্ছে না এটি বলা যাবে না। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের এমন কোনো ইনস্ট্রুমেন্টস নেই যেটা দিয়ে তিনি পাচার ঠেকাতে পারেন অথবা নিয়মিত ভিত্তিতে পাচার ট্রেস করতে পারেন, ট্র্যাক করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড হবে, ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে অটোমেটিক মনিটরিং এবং ট্র্যাকিং ট্রেসিং সিস্টেম হবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই পাচারগুলো যত ভালো সরকারই হোক এটি চলতেই থাকবে। সুতরাং আমাদের ওরকম একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে যেতে হবে, যেখানে অটোমেটিক্যালি এগুলো মনিটর করা যায়, কে করছেন, কোথা থেকে করছেন, কার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হচ্ছে। এই ধরনের জিনিসগুলো অটোমেটিক্যালি ট্রেস ট্র্যাক করেই আমাদের ওরকম একটি সিস্টেমকে স্ট্যাবলিশ করতে হবে, যাতে এই ধরনের হুন্ডি বা পাচারের বিষয়গুলোকে রোধ করা যায়। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে, কিন্তু বিপরীতে দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে আবার ব্যবসায়ীরা বলছেন যে ডলার সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে হবে এবং নীতির সহায়তা বড় ধরনের প্রস্তুতি দরকার। সেক্ষেত্রে অর্থনীতি আরও সম্প্রসারণ কিংবা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য কী পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার? দেখুন, অন্তর্বর্তী সরকার এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছেন এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণেও কিন্তু বিনিয়োগ সেই অর্থে হচ্ছে না। আমরা বেসরকারি খাতে ক্রেডিট গ্রোথ দেখবেন সাম্প্রতিক কালের বা বছরগুলোর ভিতরে বেশ নিচে রয়েছে। এ থেকে বোঝা যায় যে বিনিয়োগকারীরা, সেটা দেশি বিনিয়োগকারী বলি বা বিদেশি বিনিয়োগকারী বলি, তারা আসলে একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। সুতরাং রাজনৈতিক পরিবর্তনটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। এইরকম সময়কালে ব্যবসা সম্প্রসারণ বা ইনভেস্টমেন্ট এক্সপ্যানশনের সময় নয়। এই সময়কালে আসলে যে কনসলিডেশনের কাজগুলো চলছে, এটাই যাতে কনসলিডেশন করে নতুন রাজনৈতিক সরকারের কাছে সেটি হস্তান্তর করা যায়। আমরা চাইব যে গুরুত্বপূর্ণ যে পদগুলোতে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের যেন রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেন তাদের পজিশনগুলো যেন আবার না চলে যায়। যারা অন্তত ভালো কাজ দেখিয়েছেন তাদের পজিশনগুলো যাতে নতুন সরকার কন্টিনিউ করেন, যাতে করে এই যে ভালো কাজের অব্যাহত ধারা, এটা যেন আগামী দিনগুলোতেও ধারা রাখা যায়। আর নতুন সরকার আসলে তখন আমার ধারণা দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা চাঙ্গা ভাব তৈরি হবে এবং তখন ব্যাংকগুলো উৎসাহিত হবে। যারা বাসা বাড়িতে এখন টাকা জমা রাখছেন, ক্যাশ ইন হ্যান্ড বাড়িয়ে দিচ্ছেন, তারাও ব্যাংকে আবার তারা ফেরত আসবেন। সুতরাং সেই সব কিছু মিলে আমাদের মনে হয় যে একটি দ্রুত নির্বাচন প্রয়োজন এবং একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর খুবই জরুরি হয়ে পড়েছে। ছোট্ট করে যদি বলেন যে কর ব্যবস্থাপনায় সরকার আবারও আগামী অর্থ বছর থেকে একটি হারে ভ্যাট কালেকশনের উদ্যোগ নিতে চাচ্ছে, সেটি আসলে কতটা ইফেক্টিভ হবে এবং কতটা ইফেক্টিভ করা দরকার? দেখুন, ইউনিফাইড ভ্যাট রেটের ক্ষেত্রে আমাদের আগের যে অবস্থান ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরে এসে একটা ইউনিফাইড ভ্যাট রেট যাবার দরকার রয়েছে, কিন্তু 15% ভ্যাট রেটটি অনেক উঁচু। আমরা মনে করি এই ইউনিফাইড ভ্যাট রেটটি কমানোর দরকার রয়েছে। এটি 7.5 থেকে 10% হতে পারে এবং তবে এই ভ্যাট রেটের আওতায় কাভারেজগুলো বাড়ানো দরকার। যারা এই ভ্যাটের আওতার বাইরে থেকে যাচ্ছেন, প্রচুর আসলে ভ্যাট এড়িয়ে যাচ্ছেন বা ভ্যাট যেটাকে আমরা বলি অ্যাভয়েডেন্স বা ইভেশন, ফাঁকি দিচ্ছেন, এরকম প্রচুর ঘটনা ঘটছে। এই ধরনের ফাঁকির জায়গাগুলোকে যদি টাচ করা যায়, এদেরকে যদি নিয়ে আসা যায়, তাহলে আসলে কম ভ্যাট রেটেও সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে। সুতরাং ইউনিফাইড ভ্যাট
ভ্যাট রেট যেন আবার উচ্চ ভ্যাট রেট না হয়, এটি যেন কম ভ্যাট রেট হয়, কিন্তু এটার যেন কাভারেজ বৃদ্ধি হয়, যাতে যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, তাদেরকেও যাতে ভ্যাট জালের ভিতরে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যটি নিয়ে এনবিআর এর এগোনো উচিত। স্যার, আমরা আলোচনা শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। একবার রোপণে বছরে দুবার নয়, 3 বার পাওয়া যেতে পারে প্যারিনাইল রাইস বা বহুবর্ষজীবী ধান। পাশাপাশি শুধু উঁচু জমিতেই নয়, দেশের বেশিরভাগ কৃষি জমিতে এই জাতের ধান আবাদ কিভাবে ছড়িয়ে দেয়া যায় চলছে সেই গবেষণা। চীনের সহায়তায় 2019 সাল থেকে দেশে শুরু হয় বহুবর্ষজীবী ধানের গবেষণা। উৎপাদন পর্যায়ে নানা চ্যালেঞ্জ পেরিয়ে বর্তমানে এই জাত নিয়ে নতুন ভাবনায় বেসরকারি IUBATর গবেষকরা। রাজশাহীর প্রতিনিধি আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মুরসালিন হক জুনায়েদ, ছবি তুলেছেন আব্দুস সালাম। নতুন করে চারা রোপণ ছাড়াই বহুবার ধান উৎপাদন সম্ভব। একবার রোপণ করলে ধারাবাহিকভাবে 5 বছর পর্যন্ত বছরে 2 বার ফসল সংগ্রহ করা যাবে। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই বহুবর্ষজীবী ধানের উৎপাদন চলছে গাজীপুর, ফরিদপুর, রাজশাহী ও দিনাজপুরে। বহুবর্ষজীবী ধান চাষের ক্ষেত্রে প্রথম মৌসুমের ধাপগুলো সাধারণ ধান চাষের মতোই, তবে দ্বিতীয় মৌসুম থেকে ধানের চারা মাটির নিচে থাকা কাণ্ড থেকেই জন্মায়। কৃষকরা বলছেন 105 দিনে পরিপূর্ণ ধানের এই জাত পাল্লা দিচ্ছে স্থানীয় পর্যায়ের অন্যান্য ধানের সঙ্গে। বর্তমানে কাঠা প্রতি 1 মনেরও বেশি পাওয়া যাচ্ছে এই খাদ্যশস্য। বিঘাতে যদি 10,000 টাকা মোটামুটি খরচ আছে, সার, বীজ, পানি সব মিলে, তো এতে আপনার 4,000 টাকা খরচ করলেই 1 বিঘা ভূমি হয়ে যায়। একবার যেমন ধান কাটেছি আমি 10 মণ 30 কেজি ধান হয়েছে আমার, আপনার মোটামুটি 8 কাঠা মতো জায়গা। একবার লাগিয়ে দিয়েছি, ওই ধানটা কেটে নিয়েছি, আবার ধর আগে থেকে আপনার আবার ধান হয়ে গেল। সেকেন্ড সিজন থেকে হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের ধানের যে আছে স্টেম আছে, এখান থেকে 10 সেন্টিমিটার আমরা রেখে দিয়ে তার উপর থেকে কাটে। এই ধানের জন্য আমাদের একটু হাইল্যান্ড প্রয়োজন আর কি। গবেষকরা জানান বহুবর্ষজীবী ধান কেবল উৎপাদন বাড়াবে না, বরং শ্রম ব্যয় কমাবে 58% এবং উৎপাদন খরচ সাশ্রয় করবে 49%। বড় একটা খরচ কিন্তু ধানের যায় চারা লাগানো, জমি তৈরি এবং পরবর্তীতে হারভেস্ট এবং থ্রেশিং। তো বড় খরচ আমরা 50% আমি এখানে কমিয়ে দিতে পারছি। তো এখানে এই আলোকে তো এটা অনেক বেশি সম্ভাবনাময় ধান। বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT জানিয়েছে উৎপাদন সময়সীমা এবং পরিমাণ বিবেচনায় বছরে 3 বার কিভাবে এই ধান উৎপন্ন করা যায় এখন চলছে সেই পরীক্ষা। আরও কয়েকটা এলাকায় পরীক্ষামূলক চাষ আবার করব। ওই এলাকায় তো ভালো হয়েছে, কিন্তু ওরকম এলাকা হবে কিনা এটা একটা। বিশেষভাবে লক্ষ্য করলাম যে 105 দিনে আমাদের এই পুরো উৎপাদন প্রক্রিয়াটা হয়েছে। তার মানে হলো 365 দিনে 1 বছর, তাহলে 3 ফসল করা যায়। এখন শুরু করতে হবে যে বছরে কোন সময় শুরু করব কোনটা, এটা ঠিক করতে হবে। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেন জাইহু উদ্ভাবিত বহুবর্ষজীবী ধান নিয়ে দেশে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন IUBATর গবেষকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক কেটে গেলেও পূর্বাচল নতুন শহর প্রকল্প এখনও কেবলই স্বপ্ন। কিন্তু বরাদ্দকৃত বিভিন্ন প্লটে একের পর এক গড়ে উঠছে রিসোর্ট সহ অনুমোদনহীন নানা স্থাপনা। সবকিছু জেনেও চুপ রাজুক। একরকম মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলে এসব রমরমা বাণিজ্য। আমিরুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত দেখব আলামিন তুষারের প্রতিবেদনে। এখানে ক্লোজ লেখা আছে, কি বন্ধ? পূর্বাচল নতুন শহরের 28 নম্বর সেক্টর, 4.7 একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসর্টের নাম দ্য স্পট। আগে থেকেই বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে। তবে রাজুকের ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয়। পূর্বাচলের 3টি ফায়ার স্টেশনের একটি হবার কথা এখানে, তার বদলে আছে 2টি কটেজ আর একটি রেস্টুরেন্ট। রিসোর্ট পরিচালনাকারীদের দাবি অনুমতি নিয়ে এই স্থাপনা নির্মাণ করেছেন, যদিও কাগজপত্র দেখতে বনানী মূল অফিসে যেতে চাইলে বেঁকে বসেন তিনি। এখানে ক্লোজ লেখা। ফায়ার সার্ভিসের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা বাউন্ডারি করে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে লিজ নিয়ে বিজনেস করছি। প্রতি মাসে আমরা এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট
ভাড়া দিয়ে আসছে। তো আমাদের কাছে সব লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল ইনফরমেশন আছে। বনানী অফিসের লোকেশনটা আসলে এখন দিতে যাচ্ছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার ফাইটার কল্যাণ তহবিলের মতো কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি। যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দেননি। জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি। অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিতভাবেই ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে, আর পকেট ভারী হচ্ছে রাজুক সহ সংশ্লিষ্টদের। এসব অনিয়মের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের। প্রকল্প পরিচালক, জনসংযোগ কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারও সাক্ষাৎ, কেবলই অজুহাতের ফুলঝুরি। নগর পরিকল্পনাবিদ বলছেন, জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী। জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে, এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 20 এবং 21 জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির পরিপন্থী। কেবল আইনি অপরাধ নয়, এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক। সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের 96% ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে, আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে 24,560টি, আর ইজারা দলিল হয়েছে 23,500। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, গত সপ্তাহের শেষ কার্যদিবস কিন্তু আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ করেছিল ডিএসসি। সেক্ষেত্রে 29, 7 এবং 4 তিনটি পয়েন্ট বেড়ে কিন্তু অবস্থান করছিল। আজকেও কিন্তু এখন বলা চলে যে আমরা দেখছি যে প্রায় 11টা 27 মিনিট এই সময় দেখছি আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু ডিএসসি লেনদেন চলছে। 28 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, 5151 পয়েন্ট অবস্থান করছে। 5 পয়েন্ট বেড়ে 1088 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির সরিয়া সূচক। একই অবস্থা কিন্তু 6 পয়েন্ট বেড়ে 1994 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 সূচক। 67,409টি শেয়ার এখন পর্যন্ত হাত বদল হয়েছে আমরা দেখছি, যার বাজার মূল্য 210 কোটি প্রায় 90 লাখ টাকা। এছাড়া 245টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী, 77টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী এবং 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখছি যে মনোস্পল প্রতিষ্ঠানটি শীর্ষে রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখছি 125 টাকা 70 পয়সাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। যদি বলি যে গত সপ্তাহে শেষ কার্যদিবসে প্রতিটি শেয়ার প্রতিষ্ঠানটি বিক্রি করেছে 101 টাকা 4 পয়সা, সেক্ষেত্রে বলা চলে যে প্রায় 24 টাকা কিন্তু বাড়তি দামে আজকে কিন্তু শেয়ার হাত বদল হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ বাজার মূল্য সর্বোচ্চ বাজার মূল্য দেখছি আমরা 305 টাকা 60 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাত বদল হয়েছে, সর্বনিম্ন ছিল 110 টাকা। এছাড়া আনোয়ার গ্যালভানাইজিং প্রতিষ্ঠানটি 100 টাকা প্রায় বিক্রি করছে প্রতিটি শেয়ার, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 103 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল 94 টাকা 10 পয়সা। 3 নম্বর অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি 90 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, 94 টাকা 70 পয়সা সর্বোচ্চ ছিল। এছাড়া 89 টাকা 60 পয়সা কিন্তু সর্বনিম্ন দেখছি, এবং গত শেষ কার্যদিবসে কিন্তু বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার 93 টাকা 10 পয়সা। সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় বলা চলে যে 3 টাকার বেশি প্রাইস প্রতিটি শেয়ারে কিন্তু দাম কিন্তু কমে গেছে। বীজ হ্যাচারি 4 নম্বর অবস্থানে রয়েছে, প্রতিষ্ঠানটি 54 টাকা দরে প্রতিটি শেয়ার দেখছি আমরা বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য 54 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দেখছি 52 টাকা 50 পয়সা। এছাড়া সিভিও পেট্রো কেমিক্যাল প্রতিষ্ঠানটি 5 নম্বর অবস্থানে রয়েছে, সিমটেক্স 6 এবং 7 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেড। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের কার্যদিবস শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা দরকার যে আসলে কোন পর্যন্ত ডিএসসির লেনদেন। তো এই ছিল ডিএসসির সবশেষ। এবার বন্দর বাণিজ্যের খবর। বৈরী আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে আমদানি রফতানি, জলাবদ্ধতায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য ওঠানামার কাজ। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম।
গত শুক্রবার রাত 8:30 থেকে শুরু হয়ে রাতভর বৃষ্টির পর এখন পর্যন্ত 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আসলে সূর্যের দেখা মেলেনি। বৈরী যে আবহাওয়া এর প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমেও। আমরা দেখেছি গতকাল সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 172টি ট্রাক আমদানি হয়েছে এখান দিয়ে ভারত থেকে। তার আগের দিনেও ছিল আসলে আমদানির পরিমাণ 317টি ট্রাক, তার আগের দিন এসেছিল 288 ট্রাক, অর্থাৎ প্রায় আমরা 3 শতাধিক ট্রাক আসতে দেখলেও গতকালকে হঠাৎ করে আসলে ব্যাপক হারে কমে যায় আমদানির পরিমাণ। বিশেষ করে এই সোনা মসজিদ স্থলবন্দরটি আসলে আমদানি নির্ভর একটি স্থলবন্দর। আমরা দেখেছি যে এই বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় অর্থাৎ সোনা মসজিদের যে সমস্ত পয়েন্টগুলো থেকে পণ্য ওঠানামা করা হয়, বিশেষ করে পাথর যে পণ্যটি, সেখানে আমরা দেখেছি জলাবদ্ধতার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমলেও আসলে পণ্য ওঠানামা ক্ষেত্রে ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। আমরা সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দরে অবস্থান করছি, সেখানে দেখছি যে শ্রমিকরা বসে আসলে সময় পার করছেন, বিভিন্নভাবে অলস সময় বসে তারা পার করছেন কার্যক্রম না থাকার কারণে। এই যে বৈরী আবহাওয়া, তারা বলছেন যে এই আবহাওয়ার কারণে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক না থাকার কারণেই মূলত তাদের এই অবস্থা। কৃষি বিভাগ এবং স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 10 বছরে চাঁপাইনবাবগঞ্জে গত যে শুক্রবার রাতভর বৃষ্টি হয়েছে সেটি সর্বোচ্চ পরিমাণে হয়েছে এবং রেকর্ড করা হয়েছে প্রায় 191 মেট্রিক টন। আমরা দেখছি যে গতকালকে কাঁচামরিচের পরিমাণটা একেবারেই শূন্য হয়েছে। গত কয়েকদিন ধরেই আসলে এর পরিমাণ কমলেও কমেছে, তবে চাল আমদানি এবং পাথর আমদানির পরিমাণটা আসলে কমেছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। আমদানি রপ্তানির খবর জানতে এখন সরাসরি ছিলাম সোনা মসজিদ স্থলবন্দরে। Thai Aluminium. The better is now the best. দিনাজপুর থেকে খানপুর মহাসড়কের 1 থেকে 12 কিলোমিটার মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুর সড়ক বিভাগের যে গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজকের যে উচ্ছেদ অভিযান 1 থেকে 12 কিলোমিটার যেটি দিনাজপুরে যে পুলহাট থেকে আপনার খানপুর পর্যন্ত, সেই উচ্ছেদ অভিযান কিন্তু আপনার সকাল 10টায় শুরু করার কথা ছিল। তারপর তারা 10টা 20-এ তারা কিছুটা শুরু করে আবার স্থগিত করেছিলেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে সড়ক বিভাগের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা থেকে এসেছেন এবং এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধি এবং যারা দোকানদার, যাদের আপনার উচ্ছেদ অভিযানে যারা যে দোকানপাটগুলো করবে, সবাই মিলে কিন্তু তারা জেলা প্রশাসনের সঙ্গে বসেছিলেন। যেহেতু 120 ফিট চওড়া এই রাস্তায় তারা উচ্ছেদ অভিযান করবেন। এই উচ্ছেদ অভিযানে আপনার 1 ঘন্টা পরে আমরা দেখছি যে আবার পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে স্কেলেভেটর থেকে শুরু করে সবকিছু আবার মজুত করে আবার তারা শুরু করবেন। এবং তারা আমরা যেটা জানতে পেরেছি যে 120 ফিট যে চওড়ার যেটা কথা বলা হচ্ছে, সেখানে তারা কিছু কিছু জায়গায় 85 ফিট করে তারা আপনার এই উচ্ছেদ করবেন। এবং এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষ করে দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বক্কর এবং চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দিক হোসেন, তারা যেটা জানিয়েছেন যে আবার যাচাই বাছাই করে এটা উচ্ছেদের জন্য তাদের বলা হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে উচ্ছেদ অভিযান তারা আবার শুরু করবেন, এই জন্য তারা প্রস্তুতিও নিচ্ছেন। এবং এখানকার যারা পুলিশ, আমরা র্যাব, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবার এখানে অবস্থান আমরা দেখছি। অবস্থান দেখে তারা আবার তারা 1 ঘন্টা তারা স্থগিত ছিলেন। 1 ঘন্টার পরে তারা আবার শুরু করে। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই যে আপনার এখানে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির সামনে আমরা দেখলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই রয়েছেন এবং তারা যেটা বলছেন যে কিছুক্ষণের মধ্যে আবার এটা উচ্ছেদ অভিযান তারা শুরু করবেন। তো আমার কাছ থেকে পুলহাটে আপনার উচ্ছেদ অভিযানের সর্বশেষ এই ছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানতে এখন সরাসরি ছিলাম দিনাজপুরে। সরবরাহ কম হয় হবিগঞ্জের পাইকারি বাজার বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন টানা বৃষ্টির পর প্রচণ্ড খরায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। এতে 3 সপ্তাহ ধরে সব ধরনের সবজির কেজিতে 20 থেকে 25 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। রাশেদ আহমদ খানের তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। কোর্ট স্টেশনের চাষি বাজার হবিগঞ্জের সবচেয়ে বড় সবজির হাট এটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরাসরি ক্ষেত থেকে সবজি নিয়ে এই বাজারে আসেন কৃষক। স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের পাইকাররাও।
প্রতিদিন ভোর 5টা থেকে 9টা পর্যন্ত চলে বাজারের বেচাকেনা। তবে সরবরাহ কমায় 3 সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। ফুলকপির দাম ঠেকেছে 120 টাকায়। এছাড়া টমেটো 70, শিম 60, করলা 60 ও শসা 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন সবজির দাম অনেক বেশি, আশা করি শীতকালীন হলে সবজির দাম কমবো। সবজি মোটামুটি আছে, যা আছে মোটামুটি ভালো আছে, আরো একটু কমলে আরো ভালো হয়। কবি 100 টাকা কেজি, সিমের দামটা কম, শসা কিরা দামটা কম আছে, 30 টাকা 35 টাকা বিক্রি হয়। মরিচের দাম অনেক কমে গেছে, 80 টাকা 90 টাকা কেজি বিক্রি। সবজির দাম বাড়ার পেছনে বড়ি আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সপ্তাহ দিনের মধ্যে একবারে শীতকালীন শাকসবজি পুরো আমদানি হইব, তখন কৃষকের বিক্রি করতে সমস্যা হইব, অনেক দাম কমে যাব। চাষি বাজারে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার সবজির বেচাকেনা হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন এই সময় বাণিজ্য। এবার মুক্ত দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 1680 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,01,776,000 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বাজার জানায় আজ রোববার থেকে কার্যকর হবে এই মূল্য। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,92,596 টাকা, 18 ক্যারেট 1,65,081 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,37,180 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 30 অক্টোবর ভরিতে 2,613 টাকা কমিয়ে 22 ক্যারেটে এক ভরি স্বর্ণের দাম 1,96,000 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। বিশ্ববাজারে বেড়ে চলেছে প্রাকৃতিক গ্যাসের দাম। সপ্তাহের শেষ দিন শুক্রবারে বাড়তি দরে বিক্রি হয়েছে অপরিশোধিত ক্রুড, ব্রেন্ট অয়েল এবং গ্যাসোলিন। বিশ্ববাজারে দাম বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে প্রাকৃতিক গ্যাস। গেল শুক্রবার 4.25% বেড়ে MMBTU প্রতি প্রাকৃতিক গ্যাস বিক্রি হয়েছে $4.12। সপ্তাহ জুড়ে দর পতনের পর গেল শুক্রবার অপরিশোধিত ক্রুড অয়েলের দামও বেড়েছে। 0.68% বেড়ে প্রতি ব্যারেল ক্রুড বিক্রি হয়েছে প্রায় $61। দর বেড়েছে অপরিশোধিত ব্রেন্ট অয়েলের। 0.62% বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট অয়েল বিক্রি হয়েছে $64.77। সপ্তাহের শেষ দিন শুক্রবারে বিশ্ববাজারে বেশ চড়া ছিল গ্যাসোলিনের দাম। 0.31% বেড়ে গ্যালন প্রতি গ্যাসোলিন বিক্রি হচ্ছে $1.90। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। 2026 সালে বিশ্ববাজার দ্রব্যমূল্য আরও 7% কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তেলের দাম নামতে পারে ব্যারেল প্রতি $60, 2% পর্যন্ত কমতে পারে কৃষি পণ্যের দাম। বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেটস আউটলুক অক্টোবর 2025 শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে পণ্যের দাম কমতে শুরু করেছে। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জ্বালানির দরপতন। 2025 সালে জ্বালানির দাম আগের বছরের তুলনায় 12% এবং 2026 সালে আরও 10% কমবে। এছাড়া 2026 সালে কৃষিপণ্য, খাদ্য ও কাঁচামালের দাম কমবে। চলতি বছরও এসব পণ্যের দাম কমেছে। দালালের প্রলোভনে অবৈধ পথে মালদ্বীপ গিয়ে সর্বশান্ত অনেক প্রবাসী। ধার দেনা করে কারো কারো পক্ষে দেশে ফিরে যাওয়া সম্ভব হলো। মালদ্বীপে থাকা অনেকের দিন কাটছে বিভীষিকাময়। হাইকমিশনও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। কর্মসংস্থানের আশায় ফ্রি বা ভ্রমণ ভিসায় প্রতিদিনই বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। বর্তমানে সবচেয়ে বেশি যাচ্ছেন মালদ্বীপে। অধিকাংশই ভ্রমণ ভিসা নিয়ে আসলেও দালালের মিথ্যা প্রলোভনে মাথায় তুলে নিয়েছেন ঋণের বোঝা। কিন্তু মালদ্বীপে পৌঁছানোর পর দেখা মিলছে চরম বাস্তবতার। কর্মহীন দিন, আবাসনহীন রাত, এমনকি ন্যূনতম খাবারের টাকাও জোগাড় হচ্ছে না অনেকের। ভুক্তভোগীরা জানান, বিদেশে পাঠানোর পর বেশিরভাগ দালালি নিরুদ্দেশ হয়েছেন, বন্ধ করে দিয়েছেন যোগাযোগের পথ। এমনকি অনেক প্রবাসীর পাসপোর্টও হাতিয়ে নিয়েছে অসাধু দালাল চক্রগুলো। এ অবস্থায় দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে গেছে তাদের। দালালে বলছে দোকানের কাজ দেব, আনি আঙ্গরে মাল দেবে। 2 মাস আনি বসায় রাখছে। 2 মাস আমাদের যে কষ্ট হইতে আছে, খানা ফসাবা তো আমরা খাইছি। আমি বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন
ন্যায্য সঠিক বিচারটা পাই। 8 মাস হয়ে গেছে দালাল খোঁজখবর নেয় না, বাড়ি থেকে টাকা এনে গেস্ট হাউসের ভাড়া দেওয়া লাগছে, তারপর খানা খরচ দেওয়া লাগছে। দালাল চক্রের শিকার অনেক ভুক্তভোগী হাই কমিশনে অভিযোগের পাশাপাশি দেশে ফেরার ট্রাভেল পারমিট চাচ্ছেন। আমি যেন বাংলাদেশে যাইতে পারি, আমি দূতাবাসের কাছে একটাই আমার আবদার, আমি দেশে যাইতে পারি, এখানে আমি আর থাকবো না, এখানে আমার অনেক অসুবিধা হইতেছে, এখানে আমার একটু দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। সমস্যা সমাধানে মালদ্বীপের লেবার রিলেশন অথরিটির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এগুলা হচ্ছে আমরা একটা অভিযোগ আমাদের হাই কমিশনে রাখতেছি এবং হচ্ছে এখানকার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রি, ওইখানে আমরা হচ্ছে তাদের কমপ্লেনগুলো পাঠাচ্ছি এবং এখানে লেবার রিলেশন অথরিটি নামে একটা সংস্থা আছে, তারা হচ্ছে এই বিষয়গুলো দেখতেছে। স্বপ্ন নিয়ে মালদ্বীপে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা এখন দুঃস্বপ্নের চোরাবাড়ি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। দেশে ফিরতে বাংলাদেশ সরকার ও হাই কমিশনের সহযোগিতাও চেয়েছেন তারা। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।